যেহেতু 28শে ফেব্রুয়ারি বইমেলা শেষ হয়ে যাচ্ছে, কাজে প্ল্যান ছিল যে আজকের ইয়াং নাইট অনুষ্ঠানটা আমরা করব বইমেলা শেষ হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে। কিন্তু যেহেতু বইমেলা দুদিন বাড়লো, সময় বেড়ে গেছে, কাজে আজকের এই পর্বটির আমরা দিয়েছি হইয়াও হইল না শেষ। এই বইমেলাটা কেমন হলো, কেমন আরও দুদিন আছে, এই দুদিন কেমন প্রত্যাশা করছেন লেখক প্রকাশক যারা, এই বিষয়টা নিয়ে আমরা আজ কথা বলবো। আমার সঙ্গে দুজন আছেন। আমার সঙ্গে আছেন তাসনুবা দিবা সেজুতি, তিনি অধ্যয়ন প্রকাশনের কি বলবো প্রকাশক, এবং আমার সঙ্গে আছে বিনয় দত্ত, তিনি একজন উদীয়মান লেখক। বিনয় দত্তের সাথে আমার বইমেলাও একবার কথা হয়েছে তার বইটি নিয়ে, এই শহর সুবোধদের। আচ্ছা, আমরা চাই যে আসলে এই শহর সুবোধদেরই হোক। তো এই দুজনকে দেখেছি আমরা, আসলে একজন উদীয়মান লেখকের কাছে শুনবো যে তিনি কি চান, কেমন বইমেলা চান বা কেমন বইমেলা গেল, এবং একজন প্রকাশকের কাছে শুনবো কেমন বইমেলা গেল। আমি তো সেটা আপনার কাছে জানতে চাইবো যে প্রথমে সেটা হচ্ছে যে দুদিন বাড়লো বইমেলা, অনেকের কাছে দাবি ছিল যে 7 দিন বাড়ুক, তাই না? সব কিছু মিলে এই দুদিন যে বাড়লো, এই দুদিন বাড়া নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? হ্যাঁ, আমি অনেক সন্তুষ্ট, কারণ এর আগে আমাদের কখনো এরকম বইমেলা বেড়েছে এরকম কোনো রেকর্ডে নেই। তো বইমেলাটা তো আসলে একটা অন্যরকম ব্যাপার, আর 10টা মেলার মতন কিন্তু বইমেলা না। আর এই বইমেলাটা বাড়ানোর জন্যে অনেক পদক্ষেপ গ্রহণ করে তারপর কিন্তু এই পর্যন্ত চলে আসতে হয়েছে। তো এই বইমেলাটা 7 দিন দাবি ঠিক আছে, কিন্তু চাইলেই কিন্তু আসলে সব কিছু করা যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপাতত 2 দিন যে বাড়িয়েছেন এটাই আমি অনেক সন্তুষ্ট। কারণ কালকে বৃষ্টিতে পাঠকরা ভিজে ভিজে যে পরিমাণ কষ্ট করে তারা বই কিনেছেন, সেটা আসলেই খুবই দুঃখজনক। তার জন্য চাচ্ছি আবহাওয়া যদি ভালো থাকে, সামনের 2 দিন অন্তত তারা এসে তাদের পছন্দের বইটি কিনে নিয়ে যেতে পারবে। বিনোদ, আপনার কাছে এই 2 দিন বাড়লো কতটা পজিটিভ, বা আর একটু বাড়লে ঠিক ছিল কিনা? ধরেন এটা অনেকটা ছোট গল্পের মতো। ছোট গল্পের শেষ লাইনটা পড়েও মনে হয় কি, আচ্ছা আর একটু পড়লে বোধহয় ভালো হতো না, আর একটু লিখলে ভালো হতো না। বইমেলা প্রাণের মেলা, বাঙালির মূল শিকড়ের মেলা, ঐতিহ্যের মেলা, যেটা চিত্তরঞ্জন সাহা শুরু করেছিলেন 1972-এ। তো শুরুতে ছিল ধরেন 7 দিন, 21 দিন, 15 দিন, এরপরে 21 দিন, এখন 1 মাস ব্যাপী বইমেলা হচ্ছে। তো আমরা যারা বইমেলা নিয়ে জড়িত, আমরা যারা বইমেলাকে মনে প্রাণে ধারণ করি, পাঠক, লেখক, প্রকাশক, সবারই ভালো লাগার জায়গাটা অন্যরকম আর কি। প্রতিদিন অসংখ্য পাঠকের সাথে দেখা হচ্ছে, লেখকরা আড্ডা দিতে পারছি, প্রকাশকের সাথে মন খুলে কথা বলা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। 2 দিন বাড়াতে ভালো লাগার জায়গাটা অনেক বেশি মনে হচ্ছে আর কি। তবে দাবি তো সবসময় থাকে, যেটা সে যদি বলছিলেন 7 দিন কেন, এটা ধরেন আরও 10 দিন বাড়লেও আরও মানে 3-4 বছর আগে থেকেও আমরা বলছিলাম বইমেলা পরিধিটাকে আরও 10 দিন বর্ধিত করা হোক। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অবশ্যই সাধুবাদ দেওয়া যায়, 2 দিন বাড়িয়েছে। আমার এবারের বইয়ের নাম হচ্ছে এই শহর সুবোধদের। এটি মূলত সমকালীন কথনমালার গ্রন্থ। সেটি হচ্ছে গত 2-3 বছরে আমি বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আমি একটু পত্রপত্রিকাতে লেখালেখি করেছি। নিশ্চয়ই রাজনৈতিক বিষয় না, রাজনৈতিক বিষয়ের বাইরেও সামাজিক অসঙ্গতি যে এইসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু লিখেছি। সেই লেখাগুলো যখন পাঠক পড়ছিল, তখনই পাঠক আমাকে অনুরোধ জানিয়েছিলেন যেন এই লেখাগুলো একসাথে সংকলন করে বের করি, তাতে হচ্ছে পাঠকরা একসাথে বইটা পেতে পারেন। তো তাদের অনুরোধেই মূলত বইটি বের করা। বইটিতে ধরেন আমি এমন কিছু বিষয় নিয়ে লিখেছি যেগুলো হচ্ছে আমরা সচরাচর দৃষ্টিগোচর করি না। যেমন হচ্ছে ধরুন সৌদি আরবে আমাদের দেশের নারীরা কাজের জন্য যাচ্ছে, এরপরে যে তাদের সাথে একটা আচরণ হয়, এটা না কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বাসায় গৃহকর্মীরা কাজ করছে, সেই গৃহকর্মীদের উপর যে অত্যাচারটা হয়, এটা খুবই বর্বর। আদুরির কথা আমাদের নিশ্চয়ই মনে আছে, মিরপুরের ডাস্টবিনে তাকে ফেলে রাখা হয়েছিল। যেই তরুণরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, সেই তরুণদের ভাবনাটা কি, এইসব বিষয়গুলো নিয়ে মূলত আমি লিখেছি, যেটা হচ্ছে এই শহর সুবোধদের। আচ্ছা, এইখানে আমি একটু তাসনুবা আপনার কাছে আসতে চাই। এই যে বিনয় দত্ত উদীয়মান লেখক বলছে, তিনি এক বই বলছে, আপনি বলছেন যে আপনার অধ্যয়ন প্রকাশনা থেকে আপনি চান যে তরুণ লেখক যারা আছে তাদের বইগুলো প্রকাশ করতে। তরুণ লেখকদের বইমেলায় পাঠকরা আসলে কতটুকু কি বলবো যে পছন্দ করছে, কিনছে? আসলে আগের মতন কিন্তু এখন নেই। আগে অনেকেই হুট করে একটা বই বের করে ফেলত, কিন্তু এখন এই জিনিসটা আসলে নাই। এখন অনেক পড়াশোনা করে তারা তাদের জায়গা থেকে অ্যাস্টাবলিশড হয়ে তারপর কিন্তু প্রকাশনার জায়গাটায় তারা আসছে।
দেখবেন যে আমার প্রকাশনী থেকে যে তরুণদের বইগুলো বের হয়েছে তারা তাদের ফেসবুকে খুব বেশি লেখালেখি করে আসছে, অনেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আসছে, কিন্তু তারা কখনো এর আগে বই বের করেনি। আমি তাদেরকে নিয়ে প্রকাশনায় এসেছি যে একটা নতুন প্রজন্মকে একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য। আমার প্রকাশনায় এমন লেখকও আছে এর আগে কখনো বই বের করেনি, এইবারই প্রথম তারা অধ্যয়ন প্রকাশনী থেকে বের করেছে, এবং আমি দেখছি পাঠকরা কিন্তু খুব সুন্দরভাবে তাদের গ্রহণ করছে। আচ্ছা, এই এই আমি একটু বিনোদন আপনাকে আসতে চাই। এর আগেও কথা বলছিলাম আপনি নিয়ে যে আজকে শেষ ধরে নিয়ে বাংলা একাডেমি যে প্রেস কনফারেন্সটা করেছে সেখানে তারা বলেছে যে প্রায় 4,500-এর বেশি বই, নতুন বই এসছে এই বই মেলায়, কিন্তু তাদের হিসেবে এটি একদম হিসাব করে তারা বলেছে 1,151টি মানসম্মত বই। যদি বলি 1/4 মানসম্মত বই, মানে একজন লেখক হিসাবে এই যে মানসম্মত বই তারা করছে, আপনার কাছে এই ক্রাইটেরিয়াগুলো ঠিক করা বা মানসম্মত বইগুলো ঠিক করা এটি কতটা স্বচ্ছ মনে হয়? বিষয়টা আসলে কতটা মানসম্মত বই আসলে আসে? হ্যাঁ, ধরেন যেটা সেজুতে বলছিলেন, এখনকার তরুণরা নিশ্চয়ই ভালো লিখছেন, অবশ্যই তরুণরা ভালো লিখছেন দেখেই পাঠকরা গ্রহণ করছেন। এখন প্রতিবারের মতো ধরেন বাংলা একাডেমির ঘোষিত মানসম্মত বই এতগুলো এতগুলো এতগুলো, এই যে গুলোটার মধ্যে একটা সংখ্যা আছে, এইটা ধরেন দুভাবে আমরা নির্ণয় করতে পারি, দেখতে পারি। একটা হচ্ছে ধরেন কিভাবে দেখছি, মানে আমি কি দৃষ্টিভঙ্গি থেকে মানসম্মত বই মাপছি বা দেখছি, আরেকটা হচ্ছে কি নীতি দিয়ে আমি মাপছি। 28 দিনে নিশ্চয়ই একটি 150-200 পৃষ্ঠার বই বা 100 পৃষ্ঠার বই পড়ে ফেলাও সম্ভব না বাংলা একাডেমির যে লোকবল। সেই ক্ষেত্রে আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে ধরেন একটি বইয়ের সারমর্ম, বইটির কি বিষয় নিয়ে লেখা, বইয়ের লেখক এর আগে কি লিখেছেন, তার পূর্ববর্তী কাজের ধারা বা ভবিষ্যৎ কাজে কি হতে পারে, এইসব বিষয়ে ভেবে বাংলা একাডেমি হয়তো বলছি এই কারণে আমার অ্যাসেসমেন্ট, মানে আমি যেটা ভাবছি আর কি, হয়তো এভাবেই নির্ণয় করেন। তো এটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে, তো এইটা আমারও দ্বিমত আছে। ধরেন কারণ মানসম্মত বই, ধরেন আপনি আমার বইকে রিজেক্ট করে দিলেন, এখন আমাকে রিজেক্ট করে দিলেন, আমি সানন্দে গ্রহণ করলাম, কিন্তু কি কারণে আমার বইটা রিজেক্ট হলো এটা কি আমি জানতে পেরেছি? বা হচ্ছে ধরেন একজন তরুণ লেখক অধ্যয়ন প্রকাশনী থেকে প্রথম একটি বই বের করেছেন, সেই বইটাতে কি ত্রুটি রয়ে গিয়েছে সেটা কি বাংলা একাডেমি আমাকে নির্ণয় করে দিয়েছে বা দেখিয়ে দিচ্ছে বা কোনো দিক নির্দেশনা দিচ্ছে? তা কিন্তু দিচ্ছে না। মানে বলে দিলাম তুমি খারাপ, আচ্ছা কেন খারাপ, বা এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুমি আরো ভালো হতে পারবে, এই বিষয়টা কিন্তু কখনো আমরা বলে দেই না। আশা করি এটা, যেহেতু এটা একটা কাজ শুরু হয়েছে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে, আশা করি বাংলা একাডেমি এটা নিয়ে শুরু করবে। তবে একটা বিষয় আমি বলে যাই, সেটা হচ্ছে আমি অনেক তরুণদের চিনি, যেটা সেজুতিও যেটা বলছেন, সেটা হচ্ছে আমরা এই সময়ের তরুণরা যারা লিখি, আগে না বই বের করতে একটা বিশাল ধকল বের হতো, মানে প্রকাশনীর সংখ্যা কম ছিল, লেখকের সংখ্যা কম ছিল, লেখকরা একটা বই লিখতে গিয়ে ধরেন অনেক দিন বসে থাকতে হতো। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা পাণ্ডুলিপি উনি ফেলেই রেখেছিলেন, যে ফেলে রাখার পর উনি বলেছিলেন এই পাণ্ডুলিপি আমি কখনো প্রকাশ করবো না। সেই পাণ্ডুলিপি হচ্ছে দেবদাস। আচ্ছা, যেই দেবদাস আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে পেয়েছি। জীবনানন্দের অগ্রন্থিত পাণ্ডুলিপি ওনার ট্রাঙ্কেই রয়ে গিয়েছিল, যে পাণ্ডুলিপি জীবনানন্দ কখনো মানসম্মত ভেবে ওঠেননি। সেই পাণ্ডুলিপি আমরা এখন দেখে বলছি জীবনানন্দ কী লিখেছেন ওই সময়টাতে। তো বিষয়টা হচ্ছে এখনকার তরুণরা পড়াশোনা করছেন, লিখছেন, আমি বিশ্বাস করি তরুণরা খুব মেধাবী, তাদের যদি একটু দিক নির্দেশনা দেওয়া যায় না, তাদের কাছ থেকে আরও ভালো লেখা পাওয়া সম্ভব। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি একটি লেখার জন্য, একটি বই বের করার জন্য, আমার দ্বিতীয় বই যেটি অমৃতায়ন উপন্যাস, সেটি হচ্ছে দেশভাগের প্রেক্ষাপটে লেখা। আমার 4 বছরের মতো সময় লেগেছে একটি পাণ্ডুলিপি তৈরি করতে। আমি 17 থেকে 18টি বই পড়েছি, বিভিন্ন লোকজনের সাক্ষাৎকার নিয়েছি যারা হচ্ছে 90-95 বছরের সময় দেখেছেন। তো আমার এই যে প্রচেষ্টা, হয়তো আপনি বলে দিলেন পাণ্ডুলিপিটি ভালো হয়নি, মেনে নিচ্ছি, আমি লেখক, আমার সব দায়বদ্ধতা আছে, আমাকে তো দেখিয়ে দিবেন আমার ভুলটা কোথায়, ত্রুটিটা কোথায়। আমি তো এটা জানতে রাজি, এটা শিখতে রাজি আছি। আশা করি এই দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের একটু সদয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। আমি একটা প্রকাশকের কাছে আপনাকে আসতে চাই, মানে এই যে মানসম্মত বই প্রকাশ হয় কম, বাংলা একাডেমি বলছে যে যত বই এসছে তার মধ্যে 1/4 মানসম্মত বই, 3 মানসম্মত বই নয় তারা বলছে। তাহলে প্রকাশকদের দিকে সবচেয়ে বেশি বড় আঙ্গুলটা যায় যে তারা তাহলে মানসম্মত বই প্রকাশ করছে না, এত বই আনছে।
আপনারা আসলে মানসম্মত বই আনার ক্ষেত্রে কতটা সচেতন বা কি ধরনের ক্রাইটেরিয়াগুলো যেমন আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো, আমার প্রকাশনাটা মাত্র 2 বছর ধরে আমি শুরু করেছি, কিন্তু 2 বছর ধরে শুরু করাতে প্রথম বছর যখন আমি বইটা নিয়ে আসি, এর আগে আমি 2 বছর ধরে শুধু লেখকের সাথে মিটিং করেছি ওনারা কি ধরনের বই লিখবে। আমি প্রথমে এনেছিলাম বিজ্ঞানের বই আর মোটিভেশনাল বই। তো এই বইগুলো লেখাটা কি ধরনের, মানটা কিরকম, কি বিষয় নিয়ে লিখছে, কাদের উপযোগী করে লিখছে, আমি পুরো একটা বছর এটা নিয়ে আমি নিজে স্টাডি করেছি। তারপর আমি সাহস করেছি সামনের বইমেলাটায় বই আকারে তার একটা রূপ দিতে। তো আমি তো আমার সাইড থেকে আমি বলবো যে আমি অনেকটাই সময় ধরে বিচার বিবেচনা করে তারপর একটা বই আকারে রূপ দিয়েছি। অবশ্যই মানসম্মত বইটাকেই কিন্তু আমি বেছে নিয়েছি, পাণ্ডুলিপিটাকেই কিন্তু বেছে বই আকারে প্রকাশ করেছি। সেক্ষেত্রে বলবো যে আমি আমার দিক দিয়ে তো এরকম মনে করছি না। তবে হ্যাঁ, বাংলা একাডেমি নিশ্চয়ই ওনারা কিছু দিক বিবেচনা করেই এটা বলেছেন, কিন্তু আসলে অনেক সময় হয় কি, অনেক প্রকাশনার কাছ থেকেই কিন্তু বাংলা একাডেমি বই কিন্তু নিয়ে দেখছে, কতটুকুন আমি আসলে জানি না। তবে যেটুকুন দেখছেন হয়তো ওখান থেকে ওনাদের মনে হয়েছে, কিন্তু ওই যে লেখক যিনি বললেন যে এই ব্যাপারটা আসলে একটু বলে দেওয়া উচিত, কি ধরনের কি টাইটেরিয়াল বই হলে তারা আসলে সেটা গ্রহণ করবে, সেটা জানলে আমার মনে হয় তরুণ লেখকরা আরও উৎসাহ পেত। আচ্ছা বিনোদ, তো একটু জানতে চাই, এখন যেহেতু অবশ্যই তরুণরা সবচেয়ে বেশি বই কেনে, তাই না, তরুণ কিশোররা সবচেয়ে বেশি বই কিনছে, এবং এখন যেহেতু প্রযুক্তির যুগ, ইন্টারনেট এত অ্যাভেলেবল সব বিষয়ে, এক ধরনের তরুণদের মানসিকতার মধ্যে কিন্তু এটা ঢুকেছে এবং বই তথ্য প্রযুক্তির প্রভাব বিস্তার করছে, তথ্য প্রযুক্তির প্রভাব বিস্তার করেছে, বই কেনার ক্ষেত্রে বই বা পড়ার ক্ষেত্রেও একটা বড় প্রভাব বিস্তার করেছে। সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় যারা এখনকার পাঠক, নতুন পাঠক হচ্ছে, তাদের মধ্যে রুচির পরিবর্তনটা কতটা হয়েছে, এবং আপনারা সেই সঙ্গে যারা লেখক আছেন তাদেরও আসলে কতটা পরিবর্তিত হতে হচ্ছে? আমি আনিসুজ্জামান স্যারের কথাটা দিয়ে শুরু করছি। আনিসুজ্জামান স্যার আজকে সমাপনী বক্তৃতায় বলছিলেন প্রযুক্তি অনেক প্রভাব বিস্তার করলেও বই বিক্রির সংখ্যা কিন্তু কমেনি। তো আমিও স্যারের কথার সাথে একমত। ধরেন প্রযুক্তি আসবে, আমাদের এখন হয়তো আমরা এখন হার্ড কপি বই পড়ছি, বইটা হাতে নিয়ে দেখছি, গন্ধ শুকে দেখছি, বইয়ের সাথে একটা একাত্মতা তৈরি হচ্ছে। একসময় ইবুক, যেটা সারা পৃথিবীতে বিক্রি করে অ্যামাজন, ইবুক পড়ছে বা হচ্ছে গুডরিডস তাদের রিভিউ নেয়, অ্যামাজনের মতো অনেকেই হচ্ছে এখন ইবুকের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। প্রযুক্তির বিষয়টা সবসময় না একটা ভালো দিক আছে আর কি, বেশি বহুলাংশে ভালো দিক। খারাপ দিকটা হচ্ছে আমরা গুটি কয়েক লোক যারা সবসময় খারাপ দিকটা খুঁজে খুঁজে বেড়ায় আর কি। তো প্রযুক্তির ভালো দিকটা দিয়ে ভালো মানের বই উপহার দেওয়া সম্ভব, পাঠক প্রকাশক লেখক প্রকাশকের ক্ষেত্রে সম্ভব। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, ধরেন আমরা কি ওই সময় 90-এর দশক বা 72-এ যখন বইমেলা শুরু হয়েছিল তখনও কি প্রযুক্তি ছিল না? ছিল। ওই সময়ের তুলনায় হয়তো প্রযুক্তিটা প্রতুল ছিল, এখন আমাদের সময়ের তুলনায় প্রযুক্তিটা অনেক বেশি বহুলাংশে আছে। প্রযুক্তি থাকবে। আমি প্রযুক্তিগতভাবে, যেটা উনি বলছিলেন প্রকাশক হিসেবে, যে একজন তরুণ লেখক তার প্রযুক্তিগত দিক থেকে বা তার সামাজিক মাধ্যমে তার বইয়ের প্রচারণাটা চালাচ্ছেন, বা উনি লিখে লিখে অভ্যস্ততা তৈরি হচ্ছে। এখন তো আর আমরা লিটল ম্যাগের জায়গাটা আস্তে আস্তে সীমিত হয়ে আসছে। আমরা একসময় লিটল ম্যাগে লিখেছি, আমরা একসময় ব্লগে লিখেছি, আমরা ওখানে হাত পাকিয়েছি। ধরেন এই যাত্রাটা, এটা ধরেন 2009 থেকে আমি যাত্রাটা শুরু করেছি। 2009 থেকে যাত্রা শুরু করতে করতে আমি 2017-তে এসে বই প্রকাশের সাহস জুগিয়েছি। তো এরকম আরো অনেকেই আছেন। এবং এখন ফেসবুকে পেজ করে লিখে পরিচিতি হওয়ার একটা বড় সামাজিক যোগাযোগ মাধ্যম না, ব্লগটা হচ্ছে একজন লেখককে তৈরি করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। শুধু ব্লগ না, ধরেন ইংরেজি ব্লগ যেগুলো, বাংলা ব্লগগুলো, তারপর অনলাইন নিউজ পোর্টাল, এখন প্রচুর নিউজ পোর্টালগুলোতে মানসম্মত লেখা আসে, যেগুলোতে আসে না ওগুলোর কথা আমরা বাদ দিচ্ছি। যেই সব মানসম্মত নিউজ পোর্টালে ভালো ভালো লেখা প্রতিনিয়ত প্রকাশিত করছে, আমরা তো ওখানে প্রতিনিয়ত লিখছি, আমাদের লেখা পাঠক পড়ছেন, পাঠক বলছেন এই বিষয়টা ভালো হয়েছে, এই বিষয়টা খারাপ হয়েছে। পাঠক সরাসরি কিন্তু একজন লেখকের সাথে ইন্টারেক্ট করতে পারছেন, যেটা আমরা শুধুমাত্র বইমেলার জন্য যে বসে থাকতাম, বিষয়টা কিন্তু এখন আর ওই জায়গায় না। এটা কিন্তু প্রযুক্তির প্রভাব। প্রযুক্তির বলে বিনয় দত্ত সার্চ দিলে, গুগলে সার্চ দিলেই আমার সম্পর্কে সমস্ত তথ্যাদি পেয়ে যাচ্ছেন, আমার বইপত্র সবকিছুতে পেয়ে যাচ্ছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু প্রযুক্তিরই দিক। আগে আমি জানতাম না যে ধরেন একজন হুমায়ুন আহমেদ বা হচ্ছে একজন হুমায়ুন আজাদ বা একজন সৈয়দ ওয়ালিউল্লাহর কি বই
ছিল, এটা আমার জানার সুযোগ ছিল না। আমার বাংলা বাজারে যেতে হতো বা হচ্ছে বিভিন্ন প্রকাশনীর মাধ্যম ধরে ধরে আসতে হতো। এইটা অবশ্যই তথ্য প্রযুক্তির ভালো দিক, তবে তার পাশাপাশি এইটা আমাদের নজরদারি করতে হবে। এই বিষয়টা একটু আলোচনা করবো, একটা ছোট্ট বিরতির সময় আছে। দর্শক, যেটা বিনোদত বলছিলেন যে যতই তথ্য প্রযুক্তি তার পরিধি বাড়ুক না কেন, কাগজের বইয়ের যে আবেদন সেটি আসলে কখনো কমবে না, তাই প্রত্যাশা করছেন। সেই প্রত্যাশা নিয়ে একটা বিরতিতে যাব, বিরতির পর এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি দুদিন পরিধি বাড়া বইমেলা নিয়ে। আমাদের সঙ্গে দুজন আছেন। আমাদের সঙ্গে আছেন তাসনুবা বিদা সেজুতি, তিনি উদ্যান প্রকাশনের প্রকাশক, এবং আমার সঙ্গে আছেন বিনয় দত্ত, তিনি একজন উদীয়মান লেখক। আমি একটু তাসনুবা আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে আপনি যখন শুরু করেন আপনার বিজ্ঞানের বই দিয়ে শুরু করেছিলেন, আপনি মোটিভেশনাল বই দিয়ে শুরু করেছিলেন। এই মোটিভেশনাল বই আমরা ইদানিং দেখছি যে বেশ কাটতি বেস্ট সেলারের মধ্যে তারা থাকে। আসলে বইগুলো কারা কেনে বা বইগুলোর আসলে কাটতে আসলে কেমন? হ্যাঁ, আমি বলবো যে এই মোটিভেশনাল বইগুলো কিন্তু দেখেন, আগে থেকে 5 বছর 10 বছর আগে ফিরে যান, তখন কিন্তু এই মোটিভেশনাল বইগুলো ছিল না। কারণ কি? কারণ আমরা এই মোটিভেশনগুলো ভালোভাবে নিতাম না, এটার প্রয়োজনীয়তা কি আমি সেটা বুঝতাম না। কিন্তু দেখেন, উন্নত দেশগুলোতে কিন্তু মোটিভেশনাল অনেক প্রয়োজন, এবং তারা কিন্তু এই মোটিভেশনালের উপর খুব বড় বড় রাইটাররা অনেক বই লিখেছে, সেগুলো তারা সংগ্রহ করে পড়ছে। তো আমরা কিন্তু এখন বুঝতে শিখেছি, এবং আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু বুঝতে শিখেছে মোটিভেশনটা জিনিসটা আসলে কি। তারা পারিবারিক দিক থেকেও কিন্তু তারা অনেকভাবে মোটিভেশন হয়, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে হয়, কিন্তু এরা কিন্তু সেটা উপদেশ হিসেবে মেনে নিয়ে ওটা সঠিকভাবে তারা আচ্ছা ঠিক আছে উপদেশ বাণী তো সবাই দিতে পারে। কিন্তু এখন যে মোটিভেশনাল বইগুলো লেখা হয়েছে, এগুলো কিন্তু তারা তাদের পছন্দের লেখকদের কাছ থেকে নিচ্ছে, তো আর তারা এত সুন্দরভাবে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানে ছেলে মেয়ে এবং বাবা মা সবার লাইফে মোটিভেশনাল দরকার। জানতে চাইবো একটা, বলছি প্রচুর বিক্রি হচ্ছে, তরুণ লেখকরা প্রচুর হচ্ছে, সেখানে আসলে হঠাৎ করে মোটিভেশনাল বইগুলো অনেক বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন প্রচুর বিক্রি হয়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ধরেন আমরা ডক্টর লুৎফর রহমান, ডেল কার্নেগি, শিব খেরা, এই নামগুলো ধরেন একদম 80-র দশক 90-র দশক থেকেই জনপ্রিয় আর কি। যারা মোটিভেশন শব্দটা হচ্ছে এখনকার শব্দ। আগে তো আমি আপনাকে দেখে অনুপ্রেরণা দিতাম, উৎসাহ দিতাম, মানে আমরা বাংলায় বলতাম আর কি। এখন হচ্ছে ইংরেজির সোকল্ড মোটিভেশন শব্দ আর কি, বক্তা হয়ে গেছে। বক্তা, হ্যাঁ বক্তা। এখন আমরা আপনিও বক্তা আমিও বক্তা, বিষয়টা হচ্ছে এই পর্যায়ে একটা জায়গায় আছে। আমি ওই বিষয়টা না বলি, বিষয়টা হচ্ছে ধরেন অনুপ্রেরণার জায়গাটা কেন বেশি জনপ্রিয়তা হয়ে উঠেছে, তার বড় কারণ হচ্ছে আপনার পরিবারের সন্তানটি পরিবারের বাবা মার সাথে একটি যে একাত্মতা বোধ করবে বা হচ্ছে বন্ধনে থাকবে, সেই বন্ধনের জায়গাটা বা গাঢ় মমত্বের জায়গাটা কমে গিয়েছে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে, আমরা প্রতিনিয়ত ছুটছি, পরিবারের কর্তা কর্ত্রী দুজনেই ছুটছেন, বাচ্চাদের সময় দেওয়ার মতো সময়টা কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অর্থনীতি আমাদেরকে ধাবিত করছে প্রতিনিয়ত। তাতে হচ্ছে কি, সেই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তার একজন অনুপ্রেরকের প্রয়োজন পড়ছে, যে তাকে অনুপ্রেরণা দিবে। যেহেতু আমার হাতের মুঠোয় সব কিছু পাচ্ছি, গোটা বিশ্ব আমার হাতের মুঠোয়, সে সার্চ দিলে গুগলে কাকে পেয়ে যাচ্ছে, গুগলে সার্চ ইঞ্জিনে বাংলাদেশে যারা এইসব বিষয় নিয়ে কথা বলছেন তাদের পেয়ে যাচ্ছে। সেই সময় সেই বিষয়টাকে সে মনে করছে কি, আমার এই বয়সে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, ওনার কথা আমার ভালো লাগছেন। তো ওই কারণেই মোটিভেশনটা তার কাছে অনেক বেশি কার্যকারী মনে হচ্ছে, তার বাবা মার কাছেও বেশি আপন মনে হচ্ছে। এটা হচ্ছে মোদ্দা কথা। আমরা লুৎফর রহমানের বই আমরা আরো ছোটবেলায় পড়েছি, ডেল কার্নেগির বই আমরা ছোটবেলায় পড়েছি, শিব খেরার বই আমরা আরো। এই বইগুলোর বিক্রি আরো বেশি বিক্রি কি আসলে আসলে বাংলা সাহিত্যের জন্য কতটা উপকারী মনে হচ্ছে? সাহিত্যের মোটিভেশন আসলে খুব একটা উপকারী আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত, নিশ্চয়ই প্রকাশক হিসেবে ওনার ভিন্ন মত থাকতে পারেন। সাহিত্যের একটা নির্দিষ্ট গতি আছে, সাহিত্যের একটা ধারা আছে। মানে মোটিভেশন হচ্ছে একটা মানে সমসাময়িক ক্ষণিক বিষয়, এটা এখন চলছে, এই ট্রেন্ডের হালে
এই কারণে এই ট্রেন্ডটা এখন জনপ্রিয়। হয়তো 10 বছর পরে মোটিভেশনের বই নাও বিক্রি হতে পারে, তখন অন্য কোনো বিষয় এসে আমাদেরকে চেপে ধরবে, তখন ওই বিষয়টা আমরা বিক্রি করব। ধরেন এখন আমরা চিন্তা করছি না, একসময় সায়েন্স ফিকশন খুব জনপ্রিয় ছিল, যখন জাফর ইকবাল লেখা শুরু করেছিলেন বা হচ্ছে আরও আরও অনেকেই যারা লিখেছিলেন, সায়েন্স ফিকশনের জনপ্রিয়তাটা এখন আস্তে আস্তে ধরেন মোটিভেশন দখল করে নিয়েছে। আবার একটা সময় পরে দেখবেন কি একজন কথা সাহিত্যিক এসে আবার দখল করে নিচ্ছেন। এখানে একটা ছোট্ট বিষয় বলতে চাই, ধরেন এই যে সামাজিক আমাদের যে বন্ধনের জায়গাটা, এই যে পারস্পরিক বন্ধন, আমাদের যে মানে বিভিন্ন রকমের সম্পর্কের জায়গাটা, এইসব বিভিন্ন আধুনিক কথাবার্তাগুলো, যে আধুনিক সমসাময়িক ইস্যুগুলা বা সে সমস্যাগুলো, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমার প্রথম ছোট গল্পের বইটি ছিল, যেটি হচ্ছে চিলতে মেঘ ও কুহুকেকার গল্পের মধ্যে ছিল। আপনার সাথে আমার যে বৈরিতা, আপনার সাথে আমার যে সম্পর্ক, হঠাৎ করে ভালো লাগা, হঠাৎ করে মন্দ লাগা, বা এই সময়ের ক্রাইসিসটা কি, এই সব বিষয়গুলো নিয়ে আমি 6টি গল্প নিয়ে এই বইটা বের করেছিলাম। পাঠক খুব সহজেই গ্রহণ করে নিয়েছে, আনন্দের সাথে গ্রহণ করেছে, কারণ যে আমি দেখলাম এইগুলো নিয়ে লোক পাঠকরা চাচ্ছেন। আচ্ছা, আমি একটু তাসনিয়া আবার একটু বইমেলার প্রসঙ্গে আসি। আর সেটা হচ্ছে যে এই 28 দিন হচ্ছে, আরও 2 দিন বাড়লো এখন পর্যন্ত, যদি বলি 28 দিন পর্যন্ত, এই বলে আমার 2 দিন বেশ কয়েকদিন বৃষ্টির কারণে নষ্ট হলো সব কিছু, তারপরও শেষ পর্যন্ত আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বইমেলা কোন, ইতিবাচক দিক কোন, কি মনে হয়েছে? আসলে বইমেলায় সমস্যা এর আগেও অনেকবার অনেক ধরনের সমস্যা আমরা ফেস করেছি, তবে হ্যাঁ আমার যেটা মনে হয়েছে এবার বইমেলায় শিশুদের খুব সুন্দর করে একটা আলাদা জগৎ, আলাদা একটা জায়গা তৈরি করে দিয়েছে সিসিমপুর নিয়ে, এবং শিশুরা ডাইনোসরের বই থেকে শুরু করে মানে শিশুদের যে আকৃষ্ট করার যে জায়গাটা সেটা একটা তৈরি করে দিয়েছে। এবং আমাদের প্রকাশনী এবং আমার নিজের ব্যক্তিগত যে প্রকাশনী, সেখানেও আমি শিশুদের অনেক ধরনের বই এনেছি বইমেলায়। শিশুদের নক্ষত্র, চাঁদ, সূর্য এদের খুব সুন্দরভাবে একটা গল্পের আকারে বর্ণনা দিয়ে তাদের যুগ উপযোগী করে আমি বইমেলায় নিয়ে এসেছি, তারা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে এবারে বইমেলাটা আসলে খুব চমৎকার একটা বইমেলা হয়েছে। আর বইমেলাটা খুব পরিচ্ছন্ন ছিল, যদিও আমাদের এখন বৃষ্টি হয়েছে, অনেক সমস্যা ছিল, বৃষ্টি হলেও খুব দ্রুত আমি দেখলাম যে পানি ব্যবস্থাপনাটা অনেক ভালো ছিল সবকিছু মিলে। আপনার কাছে মনে হয় যে এই 28 দিনে আপনার কাছে সবচেয়ে ইতিবাচক কি মনে হয়েছে বলে? যত দিন আগাচ্ছে ইতিবাচক দিকের পরিমাণটা তত বাড়ছে, পরিধিটা তত বাড়ছে। বইমেলার এটা একমাত্র বই মেলা যেটা হচ্ছে 28 দিন ধরে বাংলাদেশি লোকজন বাংলাদেশের সাহিত্য পড়তে পারছে। 28 দিন ধরে জাঁকজমকপূর্ণভাবে একটা মেলা হচ্ছে, এটা পৃথিবীর কোথাও নাই। আমাদের কোথাও এত বড় মেলা, বই মেলা, এটা কোথাও নাই। তো এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে এটা, যেটা চিত্তরঞ্জন শাহ অনেক আগে স্বপ্ন দেখেছিলেন আর কি বইমেলার। আরেকটা বড় বিষয় হচ্ছে, ধরেন একটা অন্য বিষয় বলি, ধরেন প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের বিষয়টা আমরা সবাই জানি, অভিজিৎ সেনের কথা জানি। এই বিষয়গুলো নিয়ে বাংলা একাডেমি কিছু কাজ করতে পারতো, বা তাদেরকে স্মরণ রাখার জন্য কোনো একটা দিক রাখতে পারতো। এটা আমাদের মতামত আর কি, যারা আমরা মানে হুমায়ুন আজাদকে দেখেছি, আমরা যারা অভিজিৎ সিংকে দেখেছি, এটা আমাদের ব্যক্তিগত জায়গার বোধের জায়গা হচ্ছে ধরেন এদের বিষয় নিয়ে একটু কাজ করা যেত, বা এদেরকে স্মরণ রাখার জন্য বাংলা একাডেমি কোনো একটা চত্বর করতে পারতো, যেখানে তাদের বিষয় সম্পর্কে জানা যেত, করা যেত। আর পরিধি বাড়ছে, স্টল বাড়ছে, পাঠক বাড়ছে, প্রকাশক বাড়ছে, লেখক বাড়ছে, সবগুলো ইতিবাচক দিক। কিন্তু এর ভিতর থেকে আপনি কতটুকুন নিজের জায়গাটা নিতে পারছেন, এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ধরেন সুবোধ বিষয়টা, যেটা আমার এইবারের বইয়ের বিষয়। সুবোধ হচ্ছে একটা প্রতীক, একটা ধারণা, যে ধারণাটা আপনার আমার সবার মধ্যেই আছে। বইমেলার পরিধি আরও বিস্তৃত হবে, ধরেন একদম পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে বইমেলা হতে পারে, কিন্তু এর মধ্যে থেকে ভালো বই কোনটা, আপনার কোনটা প্রয়োজনে হচ্ছে, বা আপনার মননের জায়গাটা কোনটা মিটতে পারছে, এইটা জানাটা খুব জরুরি। এবং এটা যদি আমরা জানতে পারি তাহলে সুবোধ ঘরে জেগে উঠবে। ধন্যবাদ তাসনিয়া বিদেশে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং বিনোদ দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং 2 দিন আছে আপনাদের জন্য, দুজনের জন্য শুভকামনা। নিশ্চয়ই দুজনের মুখে আরো বড় হাসি। আমরাও আশা করছি পাঠকরা আসবে, এই 2 দিন খুব জাঁকজমকভাবে বই মেলাটা আমরা পালন করতে পারবো। ধন্যবাদ। দর্শক, শেষ করবো একটা বিষয় দিয়ে। দুজনে যেমন বলছিলেন যে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটি বইমেলা 28 দিন হচ্ছে, তারপরে পাঠকদের কাছ থেকে দাবি আসছে যেন আরও 7 দিন বাড়ানো হয়। এটার চেয়ে আসলে এই বইমেলার সফলতা, এই ইতিবাচক সব কিছু আসলে এই দাবির মধ্যেই মনে হয় লুকিয়ে আছে। তো আমরা এরকম ভবিষ্যতে আরও বইপ্রেমী, আরও বইমেলা, এরকম উজ্জ্বল বইমেলা প্রত্যাশা করব। সেই প্রত্যাশা শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিয়ে সঙ্গে থাকবেন।